2024 এএনএম জিএনএম পরীক্ষায় যারা বসতে চলেছো তাদের প্রত্যেকের এখন একটাই ইচ্ছা যে কি করে সরকারি কলেজে একটি সিট আমার হবে, তাই তো? প্রত্যেকের ইচ্ছাটা রয়েছে, যদি ইচ্ছা থাকে একটা জানাও। এবং তোমার কোনটা ইচ্ছা, তুমি এএনএম করতে চাও নাকি জিএনএম করতে চাও, তুমি এই মুহূর্তে এখনই জানাও। এরপর আমরা বুঝতে পারবো যে এবছর 2024-এ ঠিক কতজন ক্যান্ডিডেট এএনএমের জন্য এবং কতজন ক্যান্ডিডেট জিএনএমের জন্য প্রিপারেশন নিচ্ছে। তোমার যেটা তোমার ইচ্ছা তুমি অবশ্যই কমেন্টে জানাও। এই মুহূর্তে আমি লাইভ রয়েছি তোমাদের সাথে, আমি প্রত্যেকের কমেন্ট দেখছি। দেখো 2024-এ আচ্ছা অনেকে এএনএম অনেকে জিএনএম করতে চাইছো তো। আর হ্যাঁ, যারা আমাদের পেড ব্যাচ থেকে রয়েছে তারাও কিন্তু জানিও একটু। আর তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু এই কোশ্চেনটা আমরা অলরেডি পরীক্ষা নিয়েছিলাম আমাদের পেড ব্যাচে, এবং যারা আমাদের পেড ব্যাচে নেই তারাও কিন্তু এই প্রশ্নটা আমি তাদেরকে করিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো কিন্তু একদম বাছাইকৃত প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং প্রতি বছর এরকম প্রশ্নই কিন্তু এসে থাকে। এবং আমাদের একটা খুব বড় ভুল রয়েছে, আমরা কোনো দিন প্রশ্নটাকে পড়ি না, এবং প্রশ্নটাকে যখন পড়ি না তখন আমরা গিয়ে কী করি না, নিজের মতো আন্দাজে গিয়ে একটা এমসিকিউ প্রশ্নে দাগ দিয়ে দিলাম। টোটাল 4টা অপশন দেখতে হচ্ছে ABCD, তো আমার মনে হলো ডিটা ঠিক, আমরা গিয়ে ডিটাই দাগ দিয়ে দিলাম। আমি প্রশ্নটা পড়লাম না, আমি প্রশ্নটাকে বুঝলাম না, কিন্তু আমার যেটাই ঠিক মনে হলো আমি সেটাই দাগ দিলাম। কিন্তু কী কারণে ঠিক হলো, কেনই বা ঠিক হলো, বাকিগুলো কেন হলো না, এগুলো বিশ্লেষণ করে তোমাদের আগে জেনে নেওয়া দরকার। যদি এগুলো বিশ্লেষণ করতে তুমি শেখো তাহলে তুমি কোনোদিন এমসিকিউ প্রশ্ন ভুল করবে না। দেখে নাও, তার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলি। তোমাদের যেহেতু একটা ইচ্ছা রয়েছে, একটা স্বপ্ন রয়েছে যে 2024-এ আমাকে এবছর গভর্নমেন্টে একটা সিট পেতেই হবে, তাহলে তোমরা যখন এমসিকিউ করবে তার আগে একটা জিনিস ভালো করে শুনে নেবে। তোমরা প্রত্যেকে দেখবে যখন এমসিকিউর প্রশ্নগুলো থাকে তখন 4টা অপশনের মধ্যে দেখবে যে কোনো 2টো অপশন একদমই ঠিক হবে না। সেটা তোমরা যদি একটু পড়ো, যারা একটু হলেও বইটা পড়েছে তারা নিজেরাই সেগুলোকে চুজ করে নিতে পারবে। তাহলে প্রথম হচ্ছে, যখন তুমি দুটোকে চুজ করতে পারছো তখন তুমি নিজেই বুঝতে পারছো তোমার কাছে কী হলো, সংখ্যাটা কমে গেল। সংখ্যাটা যখন কমে গেল, এই দুটো কমে যাওয়ার ফলে তোমার কাছে আর 2টো অপশন রইল। এই 2টো অপশনের মধ্যে তুমি বারবার প্রশ্নটা পড়বে, আমাকে মেন প্রশ্নটা কি বলতে চেয়েছে। যখন তুমি প্রশ্নটা পড়ে বুঝতে পারবে যে প্রশ্নটা এটাই বলতে চেয়েছে, এই প্রশ্নটা হবার সম্ভাবনা ক্ষীণ, তখন তুমি সেটাকে আউট করে দাও এবং যেটা তোমার কাছে সঠিক মনে হচ্ছে সেই সঠিকটাকে করে এসো। এরকম করেও কিন্তু আমাদের যে প্রশ্নগুলো একটু হলেও অজানা মনে হয় সেগুলো আমরা করে আসতে পারবো। ঠিক আছে, চলো তার আগে আজকের ক্লাসটা শুরু করি। আর হ্যাঁ, যারা আমাদের পেড ব্যাচ রয়েছে, পেড ব্যাচে যারা এখনও অবধি অ্যাডমিশন নিতে চাইছো, যেখানে আমাদের মক টেস্ট ব্যাচ কিন্তু ফুরিয়ে গেছে, সেই মক টেস্ট ব্যাচের ফিস রয়েছে মাত্র 199 টাকা। এই 199 টাকা যেমন ফিস রয়েছে, তেমন এই মক টেস্ট ব্যাচের সঙ্গে তোমরা কিন্তু ক্লাসও পাচ্ছ। তোমরা কিন্তু যে ক্লাসগুলো তোমাদের কাছে ডাউট ক্লিয়ারিং ক্লাস, অর্থাৎ তোমাদের কাছে যদি কোনো ক্লাস বুঝতে না পারো, কোনো টপিক যদি না বুঝতে পারো, সেই টপিকগুলো কিন্তু আমরা বুঝিয়ে দেবো। যে কোনো জায়গায় যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমরা করে দেবো। তো চলো, যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দিও, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, নতুন ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও। এবং যারা মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, মক টেস্ট ব্যাচ সম্পর্কে আগে অনেক কথা বলেছি, এবং আমাদের ক্লাস কতটা ভালো বা কতটা মক টেস্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রত্যেকে যারা আমাদের ব্যাচে রয়েছে তারা প্রত্যেকে খুব ভালোভাবে জানে। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটাতে শুরু করা যাক। তো আর আগে তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে কোনটা তোমাদের কাছে সঠিক অ্যান্সার মনে হচ্ছে। অবশ্যই কিন্তু জানাবে যে কোনটা তোমাদের কাছে সঠিক অ্যান্সার মনে হচ্ছে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন রয়েছে, প্রদত্ত গ্রন্থিগুলোর ভেতর কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? টোটাল 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ। লালা গ্রন্থি রয়েছে, যকৃৎ রয়েছে, অশ্রুগ্রন্থি রয়েছে, থাইরয়েড গ্রন্থি রয়েছে। তার আগে আমরা জেনে নেবো যে গ্রন্থি কিন্তু দুটো, একটা হচ্ছে কি গ্রন্থি বলো তো, অন্তঃক্ষরা গ্রন্থি। ভালো করে শোনানো, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। আচ্ছা, নেক্সট যে গ্রন্থিটা রয়েছে সেটা হচ্ছে কি, খাতায় প্রত্যেকে নোট করো প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো করলে কিন্তু অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবং একটা হচ্ছে কি মিশ্র গ্রন্থি। 1 নম্বর হচ্ছে অন্তঃক্ষরা, 2 নম্বর হচ্ছে বহিঃক্ষরা, 3 নম্বর হচ্ছে কি মিশ্র। তোমরা তার আগে জেনে নাও যে কোনগুলো অন্তঃক্ষরা গ্রন্থি, কোনগুলো বহিঃক্ষরা গ্রন্থি এবং কোনটা মিশ্র গ্রন্থি। তোমরা কীভাবে খুব সহজে মনে রাখবে যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো এবং বহিঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থিতে কোনো দিন নালী কী হয়, থাকে না, কিন্তু বহিঃক্ষরা গ্রন্থিগুলোতে নালী বর্তমান। ঠিক আছে, কি বললাম অন্তঃক্ষরা গ্রন্থিতে কোনো দিন নালী থাকে না, কিন্তু বহিঃক্ষরা গ্রন্থিতে নালী বর্তমান। অন্তঃক্ষরা গ্রন্থি সর্বদা হরমোন ক্ষরণ করে, একটা বিরাট টার্ম পয়েন্ট, যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো সর্বদা হরমোন ক্ষরণ করে, বহিঃক্ষরা গ্রন্থিগুলো সর্বদা
পাচক রস, দুগ্ধ এরকম ক্ষরণ করে, মানে হরমোন ছাড়া বাদ বাকি যা কিছু রয়েছে সেগুলো ক্ষরণ করে বহিঃক্ষরা গ্রন্থিগুলো। আর মিশ্র গ্রন্থি মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থির মিশ্রণ। কি বললাম? মিশ্র গ্রন্থি মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থির মিশ্রণ, যেমন শুক্রাশয় একটি মিশ্র গ্রন্থি। তারপর কি রয়েছে না অগ্নাশয়, অগ্নাশয় কিন্তু একটা মিশ্র গ্রন্থি। এগুলো কিন্তু মনে রাখবে, এই প্রশ্নগুলো খুব খুব প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটা টপিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি ঠিক আছে বলো তো? তাহলে যখন আমরা পড়বো প্রতিটা টপিক কিন্তু খাতায় আমাদের নোট করে নেওয়া উচিত। তাহলে এটা নোট করে নিয়েছো, প্রত্যেক আশা করছি। তাহলে তোমরা এখন বলো কোনটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, কোনটা সঠিক হবে। এখন প্রত্যেকে পারবে, যারা পারছিল না তারাও পারবে। তাহলে থাইরয়েড একটা কি গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি। এবং থাইরয়েড গ্রন্থি কি হরমোন নিঃসরণ করে? এরা থাইরয়েড গ্রন্থি থেকে দু প্রকার হরমোন নিঃসরণ হয়, ভালো করে শুনে রাখবে। থাইরয়েড গ্রন্থি থেকে দু প্রকার হরমোন নিঃসৃত হয়। কি নাম দু প্রকার হরমোনের? দু প্রকার হরমোনের নাম হচ্ছে T3 T4। কি নাম বললাম না? T3 হরমোন এবং হচ্ছে T4 হরমোন। প্রত্যেকটা গুলিয়ে ফেলো। তাহলে কি থাইরয়েড গ্রন্থি এক প্রকার হরমোন ক্ষরণ করে? না, থাইরয়েড গ্রন্থি কিন্তু দুটো হরমোন ক্ষরণ করে, একটা হচ্ছে T3, একটা হচ্ছে T4। আর একটা হরমোনও কিন্তু ক্ষরণ করে। T4 মানে হচ্ছে, দেখো এই যে T4 হরমোনটার মানে মনে রাখতে পারো যারা প্রত্যেকে রয়েছে, T4 মানে হচ্ছে 4টা আয়োডিন যুক্ত, 4 আয়োডিন। কি বললাম? 4 আয়োডিন যুক্ত। ঠিক আছে, তাহলে T4 মানে 4 আয়োডিন। ঠিক আছে, 4 আয়োডিন যুক্ত, ভালো করে শুনে নাও। T3 মানে কি না? T3 মানে হচ্ছে 3 আয়োডিন। কত আয়োডিন না? 3 আয়োডিন যুক্ত হরমোন। আর একটা হরমোন ক্ষরণ করে, এই T4কে বলে থাইরক্সিন, T3কে বলে থাইরোনিন। কি বলে? ট্রাই আয়োডোথাইরোনিন। T3 ট্রাই আয়োডোথাইরোনিন, T4 হচ্ছে থাইরক্সিন। আর 3 নম্বর যে হরমোনটা ক্ষরণ করে তার নাম হচ্ছে থাইরোক্যালসিটোনিন। এটা লিখছি না, প্রত্যেকে শুনে লিখে নাও, থাইরোক্যালসিটোনিন। আর একটা প্রশ্ন পরীক্ষায় তোমাদের এখান থেকে আসতে পারে, যদি দিয়ে দেয় ঘুরিয়ে, তাহলে এই তিনটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি এবং এটা হচ্ছে কি না অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা 3 প্রকার হরমোন ক্ষরণ করে। ট্রাই আয়োডোথাইরোনিন তার মানে হচ্ছে T3, T4 মানে হচ্ছে থাইরক্সিন এবং তারপর কি থাইরোক্যালসিটোনিন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন এখান থেকে যেটা আসতে পারে বললাম, সেটা হচ্ছে সবথেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি না? সবথেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থির নাম হচ্ছে পিনিয়াল গ্রন্থি। কি গ্রন্থি গো? পিনিয়াল গ্রন্থি। প্রত্যেকে বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো একবার নিচেতে হ্যাঁ জানিয়ে দাও। যারা লাইভ রয়েছে প্রত্যেকে জানিয়ে দাও যে হ্যাঁ বোঝা যাচ্ছে বা এরকম ক্লাসগুলো করতে ভালো লাগছে, আরও ক্লাস চাই, কমেন্টে জানাতে হবে তো, তবে তোমাদের ভালো লাগবে, তাই তো? আর অবশ্যই কিন্তু লাইক করে দিও, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে যে মহিলাদের ক্ষেত্রে, আচ্ছা 2 নম্বর প্রশ্নটা, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা জাগায়। ভালো করে প্রশ্নটা ব্যাপারটা শুনে নাও। মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোনের অপর যে নাম বা শর্ট নেম FSH হরমোন। এই FSH হরমোন গ্রাফিয়ান ফলিকল। এবার প্রত্যেকে বলো গ্রাফিয়ান ফলিকলটা কি দাদা? গ্রাফিয়ান ফলিকল ব্যাপারটা তো বুঝি না। গ্রাফিয়ান ফলিকল মনে হচ্ছে পরিণত ডিম্বথলি। কি বললাম? আমাদের দেখো প্রত্যেকটা মহিলাদের ক্ষেত্রে একটা ডিম্বাশয় আমরা জানি যে রয়েছে, ডিম্বাশয় রয়েছে, তাই তো? ডিম্বাশয়টার মধ্যে কিন্তু ডিম্বথলি রয়েছে। কি রয়েছে? ডিম্বথলি রয়েছে। এবার এই ডিম্বথলির গঠন কিন্তু বিভিন্ন রকম রয়েছে, যারা বোঝে না ভালো করে বুঝে না, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ দরকার। আমরা অনেকেই জানি না বা কোনোদিন স্যাররা পড়ায়নি, কোচিংয়ের স্যার বা টিউশনের স্যার এসব নিয়ে তো আলোচনাই করেনি, তারা ভালো করে শুনে নাও। প্রথম হচ্ছে মহিলাদের ক্ষেত্রে কী হয় যেন একটা ছোট ডিম্বথলির উদ্ভাবন ঘটে। ছোট ডিম্বথলিটা হচ্ছে আদি ডিম্বথলি। কি বললাম? আদি ডিম্বথলি। এই আদি ডিম্বথলি থেকে তোমার কি হচ্ছে? আস্তে আস্তে ডিম্বথলি বৃদ্ধি পাচ্ছে। নয়া আদি ডিম্বথলিকে তৈরি হচ্ছে কি বৃদ্ধি হবে না? প্রাথমিক ডিম্বথলি, তারপর হচ্ছে কি না দ্বিতীয় ডিম্বথলি, তারপর কি হচ্ছে আস্তে আস্তে এখান থেকে বৃদ্ধি পেয়ে তোমার হচ্ছে পরিণত ডিম্বথলি পরিণত হচ্ছে। ঠিক আছে, পরিণত ডিম্বথলি তৈরি হবে। FSH এটা হচ্ছে তোমার কোন হরমোনের প্রভাবে তৈরি জানো? FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোনের জন্যই ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে মানে এটা হচ্ছে বৃদ্ধি পায় আর কি, FSH হরমোনটা বৃদ্ধি করে। তাহলে এর ক্ষরণটাও কে করবে? নিশ্চয়ই FSHই করবে বা ফলিকল স্টিমুলেটিং হরমোনই করবে। আশা করছি বুঝতে পারলে ব্যাপারটা। মানে এর বৃদ্ধি করছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন এর ক্ষরণটা নিয়ন্ত্রণ করবে। তাহলে এর ক্ষরণটা ফলিকল স্টিমুলেটিং হরমোনটা যে ক্ষরণটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল থেকে, এর যে উদ্দীপনাটাকে যোগাচ্ছে, এর উদ্দীপনাটা কে যোগাবে? মনে রাখবে ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে কিন্তু এই হরমোনটা বৃদ্ধি পায় ঠিকই, কিন্তু এর
যে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা এখান থেকে যে ক্ষরণ হচ্ছে এই পরিণত ডিম্বথলি থেকে, সেটা ক্ষরণে উদ্দীপনাটাকে জোগাবে, আর সেটা ক্ষরণে উদ্দীপনা জোগাবে সর্বত হচ্ছে ইস্ট্রোজেন। কে জোগাবে? না ইস্ট্রোজেন। ঠিক আছে, কারণ আমরা জানি মহিলাদের দু প্রকার হরমোন রয়েছে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। কারণ এসিটেজ মানে অ্যাড্রিনো কর্টিকোটপিক হরমোন, যেটা আমাদের প্রত্যেকের রয়েছে। এডিজ মানে ভেসোপ্রেসিন হরমোন বা অ্যান্টি ডিউরেটিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সবার রয়েছে। তাহলে ইস্ট্রোজেনটা কিন্তু মহিলাদের দেখা যায়, তাহলে ইস্ট্রোজেন হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন ভালো করে বুঝে নিলে হবে। এই মাত্র বলে দিলাম যে ক্যালোরোজেনিক হরমোন, কী বললাম? ক্যালোরোজেনিক হরমোন। ক্যালোরোজেনিক হরমোন কাকে বলা হয়? এই প্রশ্নের উত্তর তোমাদের প্রত্যেকের পারা উচিত। ক্যালোরোজেনিক হরমোন 4টা অপশন দেখতে পাচ্ছ, আগে নিচের কমেন্টটা তোমরা প্রত্যেকে জানাও, তারপর আমি অ্যান্সারটা বলবো। এফটিএইচ মানে সোমাটোট্রপিক হরমোন বা যাকে আমরা গ্রোথ হরমোন বলে থাকি। তারপর হচ্ছে দেখো থাইরক্সিন হরমোন। তারপর হচ্ছে দেখো এসিটিএইচ হরমোন মানে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। তারপর এখন হচ্ছে জিটিএইচ হরমোন। তোমাদের কাছে কোনটা সঠিক মনে হচ্ছে আগে তোমরা জানাও, তারপর আমি জানাবো। ভালো করে আগে প্রশ্নটা পড়ে নাও, ক্যালোরোজেনিক কাকে বলা হয়? তাড়াতাড়ি বলো অ্যান্সারটা। আচ্ছা, তোমরা প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ, অনেকেই ঠিক দিয়েছো। আচ্ছা চলো আমি অ্যান্সারটা একটু বলে দিই। ক্যালোরিজেনিক হরমোন মানে যে ক্যালোরি জোগাতে কে সাহায্য করে, আমাদেরকে ক্যালোরি জোগাতে কে সাহায্য করে। মনে রাখবে যে আমাদের থাইরক্সিন হরমোন, কি বললাম না, থাইরক্সিন হরমোনকে কি বলছি? ক্যালোরিজেনিক হরমোন। কি বললাম না, আমাদের যে থাইরক্সিন হরমোন রয়েছে সেই থাইরক্সিন হরমোনকে আমরা কি বলছি গো? না ক্যালোরিজেনিক হরমোন বলছি। এই থাইরক্সিন হরমোনের কিন্তু বিভিন্ন প্রকার কাজ রয়েছে। এবার বলবো স্যার কী কী কাজ রয়েছে? থাইরক্সিন হরমোনের কাজগুলো তোমরা অনেকেই জানো না, ভালো করে শুনে নাও। স্ত্রীলোকের অর্থাৎ মহিলাদের যে স্তনগ্রন্থি, সেই স্তনগ্রন্থি থেকে দুগ্ধ ক্ষরণকে বৃদ্ধি করে, কি করে? এবং দুগ্ধ ক্ষরণকে বৃদ্ধি করে, এবং দুগ্ধে ফ্যাট কতটা থাকবে সেই ফ্যাটের পরিমাণটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হচ্ছে থাইরক্সিন। ঠিক আছে, আর হ্যাঁ, প্রত্যেকে যারা এখনও অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, নিচের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে তোমরা প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। আর যারা আমাদের ফেসবুক গ্রুপে মক টেস্ট দিতে চাইছো, ফ্রি মক টেস্ট যারা দিতে চাইছো, নিচের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে রইলো। এবং যারা আমার সঙ্গে ডাইরেক্ট কোনো প্রবলেমের জন্য কন্ট্যাক্ট করতে চাইছো, তারা অবশ্যই চাইলে আমাদের যে ফেসবুক প্রোফাইল দেখতে পাচ্ছ নিচের ডেসক্রিপশনে, আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে তোমরা গিয়ে যোগাযোগ করে নিতে পারো। চলো তাহলে এটা হচ্ছে থাইরক্সিন হরমোন। থাইরক্সিনের আর কিছু কাজ রয়েছে না, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এদের বিপাককে বৃদ্ধি করে। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড ধর্মী হরমোন থাইরক্সিন একটা। এই অ্যামাইনো অ্যাসিড ধর্মী হরমোনটা অক্সিজেনের মাত্রা বাড়িয়ে বিএমআর বৃদ্ধি করে। কি করে? বিএমআরকে বৃদ্ধি করে। ঠিক আছে, এটা কি করে? বিএমআরকে বৃদ্ধি করেও থাইরক্সিন হরমোন। ঠিক আছে, আর সোমাটোটপিক হরমোন বা এফটিএইচ এবং এসিটিএইচ এবং জিটিএইচ এই 3 প্রকার হরমোন প্রত্যেকে জানো না। এফটিএইচকে আমরা সোমাটোপিক হরমোন বা গ্রোথ হরমোনও বলে থাকি, এসিটিএইচকে আমরা অ্যাড্রিনো কর্টিকোটপিক হরমোন বলে থাকি, এবং জিটিএইচকে গোনাডোট্রপিক হরমোন বলে থাকি। জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোনের মধ্যে কোন হরমোনগুলো পরে একটু ভালো করে শুনে নাও না। জিটিএইচ বা গ্রোথ হরমোনের গোনাডোট্রপিক হরমোনের মধ্যে পরে হচ্ছে না যে হরমোনগুলো পরে, এর আবার ভাগ রয়েছে, কিন্তু জিটিএইচের ভাগগুলো প্রত্যেকে মনে রাখো যে জিটিএইচ মানে গোনাডোট্রপিক হরমোন। গোনাড মানে প্রত্যেকে জানো যে পুরুষদের শুক্রাশয়, পুরুষদের যে জননগ্রন্থি আর কি, ওটা হচ্ছে শুক্রাশয়। তো আর মহিলাদের জননগ্রন্থির নাম কি বলো? নিচের কমেন্টটা জানো মহিলাদের জননগ্রন্থি কী নাম? না মহিলাদের জননগ্রন্থির নাম হচ্ছে কি ডিম্বাশয়। শুক্রাশয় ডিম্বাশয়কে করতে বলা হচ্ছে কি না গোনাডস। কি বলা হচ্ছে? গোনাডস। শুক্রাশয় এবং ডিম্বাশয়কে করতে আমরা কি বলছি? না গোনাডস। সেই গোনাডস যেহেতু বলছি, তো এই গোনাডসগুলো উদ্দীপিত হয় জিটিএইচ একটি প্রোটিন ধর্মী হরমোন। জিটিএইচ একটি প্রোটিন ধর্মী হরমোন। ঠিক আছে, এই গোনাডোট্রপিক হরমোন দ্বারা কিন্তু উদ্দীপিত হয়। এবং জিটিএইচের মধ্যে পরে তোমার এফএসএইচ হরমোন মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, তোমরা দেখো করাচ্ছি এমসিকিউ, ঠিক আছে করাচ্ছি এমসিকিউ, কিন্তু এমসিকিউ করালেও তোমরা নিজেরা বলো, কিন্তু পুরোটা তোমাদের ডিটেলসে আলোচনা যাচ্ছে, যার ফলে তোমরা অনেক ছোটোখাটো বিষয় এখানে জানতে পারছো। তাই তো অনেকে বলে দাদা শুধু এমসিকিউ করিয়ে যাও, ডিটেলসে বোঝানোর কোনো দরকার না, আন্দাজে দাগ মারবো। হবে না, কোনো কাজ হবে না সঠিকভাবে যদি জায়গাটাকে না বুঝতে পারো, কিন্তু কোনো কাজ হবে না। তাহলে এফএসএইচ হলো গোনাডোট্রপিক হরমোনের মধ্যে, তারপর কি এলএইচ বা লিউটিনাইজিং হরমোন, আর কি রয়েছে বলো? এলটিএইচ বা লিউটোট্রপিক হরমোন। এই এলটিএইচ এর অপর নাম আবার জানো কি? প্রোল্যাকটিন। কি বললাম? প্রোল্যাকটিন হচ্ছে মহিলাদের দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, ক্ষরণে না, দুগ্ধ উৎপাদন করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে প্রতিটা আমরা জেনে ফেললাম। নেক্সট প্রশ্নে আমরা আসবো, হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে? হাইপোথ্যালামাস, দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা
পিটুইটারি নিঃসৃত হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি, এফটিএইচ কি বা এডিএইচ কি থাইরয়েড, কিন্তু তার মধ্যে হাইপোথ্যালামাসকে কি বলে, তা হাইপোথ্যালামাসকে বলছে প্রভুর প্রভুগ্রন্থি। কি বলে? প্রভুর প্রভুগ্রন্থি। এই প্রভুর প্রভুগ্রন্থি নামক যে হরমোনটি, এটা কি করে না অক্সিটোসিন এবং এডিএইচ, ঠিক আছে, কি করে এটিএইচকে সংরক্ষণ করে। আর কাকে সংরক্ষণ করে না অক্সিটোসিনকেও কিন্তু সংরক্ষণ করে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? এডিএইচ। এখানে কিন্তু অক্সিটোসিন যেহেতু নেই তাই এডিএইচ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। হচ্ছে ক্লিয়ার হচ্ছে? চলো চলো নেক্সট। আর মনে রাখবে এডিএইচ অক্সিটোসিন, এডিএইচের আপনার হচ্ছে ভ্যাসোপ্রেসিন, আর অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন হচ্ছে নিউরো হরমোন। কি হরমোন? নিউরো হরমোন। তাহলে নিউরো হরমোনের নামগুলো কি? এডিএইচ এবং অক্সিটোসিন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসো। ড্যাশ ত্বকে ঘাম গ্রন্থি সর্বাধিক সংখ্যায় দেখা যায়। মনে রাখবে যে আমরা সবথেকে বেশি কোথায় ঘাম অনুভব করি, তোমরা নিজেরা দেখবে কপাল, বগল, পেছন, হাতের তালু। কোথায় কোথায় সবথেকে বেশি আমরা ঘামটা অনুভব করি? নিজেরা কল্পনা করো, কপালে কি বেশি ঘাম দেখা যায় না? কিন্তু তোমরা দেখবে বগল, এখানে কিন্তু সবথেকে বেশি কী করায়? ঘাম দেখা যায়। তাই ঘাম গ্রন্থি বা ঘর্মগ্রন্থির সংখ্যা সবথেকে বেশি কোথায়? অপশন বি নাম্বার, কি? বগলে। নেক্সট প্রশ্ন। ইন্ডোল 3 অ্যাসেটিক অ্যাসিড হলো ড্যাশ শ্রেণীর সবচেয়ে সাধারণভাবে প্রকৃতভাবে উদ্ভূত হরমোন। কী হয় বলো? এই প্রশ্নের উত্তর প্রত্যেকে জানাও যে ইন্ডোল 3 অ্যাসেটিক অ্যাসিড হলো ড্যাশ শ্রেণীর সবচেয়ে সাধারণ প্রাকৃতিক হরমোন। তাহলে কী হবে? এখানে দেখো ইন্ডোল 3 অ্যাসেটিক অ্যাসিড, ইন্ডোল ব্যাপারটা যখনই চলে আসছে মনে রাখতে হবে যে ইন্ডোল কথাটা যখনই চলে আসবে তখনই অ্যান্সারটা হচ্ছে কি না অক্সিন। অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। কি? অপশন বি, অক্সিন হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। এই প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু খুব দিয়ে দেয়। ইন্ডোল 3 অ্যাসেটিক অ্যাসিড, ঠিক আছে, তারপর ধরো তোমার আরও বিভিন্ন প্রকার এনএ, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে যে IAA ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড, শুধু ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড, সেটাও কিন্তু অক্সিন, ঠিক আছে। তারপর জিএ মানে জিব্বেরালিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন দেখো, এই হরমোনটি বৃদ্ধির প্রতিবন্ধক নয়। কি বলেছে দেখো? বৃদ্ধির প্রতিবন্ধক নয় কোন হরমোনটি? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। ডরমিন রয়েছে, অ্যাবসিসিক অ্যাসিড রয়েছে, ইথিলিন রয়েছে, আর IAA রয়েছে। কোনটা সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকে নিচের কমেন্টে জানাও। নেক্সট আমি জানাচ্ছি, প্রত্যেকে কমেন্টে জানাও। 4টা অপশন কিন্তু দেখতে পাচ্ছ, কোনটা সঠিক অ্যান্সার কমেন্টে অবশ্যই আগে জানাও। এবার এটা যারা বলছো যে বৃদ্ধির প্রতিবন্ধক নয়, অনেকে অ্যান্সারটা বলতে পারছো, অনেকেই ভুল বললে। তো যারা যাই বলো না কেন, আমি দেখলাম অ্যান্সারটা। মনে রাখো বৃদ্ধির প্রতিবন্ধক হরমোন নয় বললে IAA মানে ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড, বা যার অপর নাম হচ্ছে কি অক্সিন। কারণ আমরা প্রত্যেকে ভালো করে পড়েছি যে অক্সিন মানেই কি বৃদ্ধি ঘটায়। সে কোষ বিভাজন বা কোষের আকার হোক, সেটাও বৃদ্ধি ঘটায়, ফলের বৃদ্ধি ঘটায়, তারপর অগ্রস্ত প্রকটতা ঘটানো, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিটাকে ব্যাহত করে অগ্রস্ত প্রকটতা মানে অজ্ঞের বৃদ্ধি করে। তাহলে বৃদ্ধির প্রতিবন্ধক নয় মানে বৃদ্ধিকে কোনোদিন প্রতিবন্ধক মানে বৃদ্ধির বিরুদ্ধে কোনোদিন বা বৃদ্ধিকে কোনোদিন হার মানানোর কাজ করে না, সর্বোচ্চ অক্সিন বা IAA। নেক্সট প্রশ্নে চলে আসো। ড্যাশ একটি বায়বীয় উদ্ভিদ হরমোন। টোটাল 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ এখানে, IBA, ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড, NAA। কোনটা সঠিক অ্যান্সার মনে হচ্ছে আগে জানাও কমেন্টে। না হরমোন সর্বদাকে ইথিলিন। কোনটা? না ইথিলিন হচ্ছে বায়বীয় হরমোন। ঠিক আছে, তোমাদের কটা ঠিক হচ্ছে নিচের কমেন্টটাকে দেখি। তারপরে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় দিতেই পারে। এই প্রশ্নগুলো করলে তোমরা সব প্রশ্নই কমন পেয়ে যাবে। এই টাইপের সব প্রশ্ন বা এই প্রশ্ন হুবই কিন্তু তোমরা কমন পাবে। তার জন্য প্রতিদিনকার ক্লাসগুলো করবে। আর মনে রাখবে যে প্রশ্নটা আবার আসতে পারে সেটা হচ্ছে উদ্ভিদ হরমোনগুলোর মধ্যে প্রথম আবিষ্কৃত হরমোনটির নাম কি? মনে রাখবে অক্সিন হচ্ছে উদ্ভিদ হরমোনগুলোর মধ্যে প্রথম আবিষ্কৃত হরমোন। এই প্রশ্নটির ভালো করে শুনে নাও। ভিয়েতনাম যুদ্ধে USA দ্বারা ব্যবহৃত পাতা ডিফোলিয়েটর এজেন্ট অরেঞ্জ নামে পরিচিত ছিল, তা হলো কোনটা? এজেন্ট অরেঞ্জ। মানে এজেন্ট অরেঞ্জ কোনটা? এজেন্ট অরেঞ্জ হচ্ছে 2,4-D এবং 2,4,5-T। এটা ফার্স্ট প্রশ্নটা, ফার্স্ট অ্যান্সারটা আমার অপশন এটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এটা একটু লিখে নিতে পারো কথাই, খুব ইম্পর্টেন্ট যে এজেন্ট অরেঞ্জ কোনটাকে বলা হচ্ছে। তারপর দেখা বলেছে নডিউল দ্বারা পরিচিত নয়। নডিউল দ্বারা পরিচিত নয়, টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ এখানেতে। IAA রয়েছে, NAA রয়েছে, IBA রয়েছে এবং দুটোই রয়েছে। এখানে সঠিক উত্তর হচ্ছে কি NAA। কি বললাম? না নডিউল দ্বারা পরিচিত নয়, NAA। কে? না NAA। তাহলে নডিউল দ্বারা পরিচিত নয় কে? পরিচিত হয় কে? না NAA। তাই তো, কে হয়? NAA। নেক্সট প্রশ্ন। একটি বহুল ব্যবহৃত রুটিং হরমোন
সব একটু আগের প্রশ্নটা একটু আমরা স্ক্রল করে দেখে নেবো যে আগের প্রশ্নটা কি কোনো ভুল বললাম। আচ্ছা এখানে হ্যাঁ এই প্রশ্নটা যেটা ছিল নোডিউল দ্বারা পরিচিত হয় NaA না IA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হবে। ভুল বললাম আমি, একটা ঠিক করে নাও, কারেকশন করে নাও, 10-এর দাগে একটা IA হবে। নোডিউল দ্বারা পরিচিত হয়, নোডিউল গঠন দ্বারা পরিচিত হয় IAA, ঠিক আছে, NaA না, একটু ভুল বলেছিলাম। আচ্ছা নেক্সট প্রশ্ন আসো, একটি বহুল ব্যবহৃত রুটিন হরমোনকে, এটা কিন্তু হবে NaA, এটা কি হবে না NaA, একটি বহুল ব্যবহৃত রুটিন হরমোন হচ্ছে কি NaA, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে আসো, বৃদ্ধির নিয়ন্ত্রক যা উদ্ভিদের বৃদ্ধি বা বিকাশকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় কী হরমোন? কি বলছে ভালো করে প্রশ্নটা পড়ো। বৃদ্ধির নিয়ন্ত্রক মানে বৃদ্ধি করে, যা উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশকে নিয়ন্ত্রণ করে। সেখানে 4টা অপশন, সেকেন্ডারি মেটাবোলাইট, ম্যাক্রো উপাদান, অপ্রয়োজ্য উপাদান, ফাইটো হরমোন। উদ্ভিদের হরমোনকে সর্বদা ফাইটো হরমোন বলে। কি বলে? ফাইটো হরমোন। উদ্ভিদের হরমোনকে সর্বদা কি বলে না ফাইটো হরমোন, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, উদ্ভিদের হরমোনকে সর্বদা ফাইটো হরমোন। নিচের কোনটি উদ্ভিদ হরমোন নয়? টোটাল কিন্তু আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি, কর্টিকোস্টেরয়েড, তারপর দেখো ব্রাসিনোস্টেরয়েড, পলিমাইডস, স্যালিসিলিক অ্যাসিড। মনে রাখবে উদ্ভিদ হরমোন কিন্তু এই তিনটেই কিন্তু উদ্ভিদ হরমোন। কিন্তু কর্টিকোস্টেরয়েডটা কিন্তু উদ্ভিদ হরমোনের মধ্যে পড়ে না। কি বললাম না কর্টিকোস্টেরয়েডটা কিন্তু উদ্ভিদ হরমোনের মধ্যে পড়ে না। বোল্টিং কি? আগের বছর প্রশ্নটি এসেছিল, ভালো করে প্রশ্নের দিকে নজর দাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আগে বলো তো বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী কোন হরমোন? তোমরা ভালো করে একটু আগের বছর প্রশ্নটা মনে করো, 2023-এ প্রত্যেক বছর খুব কঠিন প্রশ্ন হয়েছিল দাদা, খুব কঠিন, কেউ আমরা বুঝতেই পারিনি। আরে সব প্রশ্নই উত্তর বইয়ের মধ্যে রয়েছে, শুধু সঠিকভাবে আমরা পড়ে যাইনি বা সঠিকভাবে আমরা বুঝিনি, তাই বলেছিলাম যে না প্রশ্নটা তো বাইরে থেকে দিয়ে দিয়েছে, কোশ্চেনটা তো কঠিন ছিল, তাই তো, কিন্তু কোশ্চেনটা তো কঠিন না, আমরা বুঝতে পারি না কোনো পড়াকে, আমরা বুঝে পড়ি না, জাস্ট জীবন বিজ্ঞান আবার কি বুঝবো, তো মুখস্থ করার জিনিস। ফিজিক্স থেকে তো অঙ্ক কেন করবো? ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক কি আবার করার জিনিস না কি? ও তো শুধু মুখস্থ করবো, কয়েকটা প্রশ্নের পরীক্ষায় দিয়ে রাখবো, এভাবে হবে না। মনে রাখো এটা কিন্তু 2024 সালে দাঁড়িয়েছো, তোমার তখনকার যুগে দাদু বা তোমার আগের যে সমস্ত মানুষ পরীক্ষায়, তখনকার যুগে এটা নয় যে তোমাকে ডেকে নিয়ে গিয়ে চাকরি দিবে। বর্তমানে চাকরি পাওয়ার জন্য তোমাকে লড়াই করতে হবে। লড়াই বলতে হাতাহাতি লড়াই না, বুঝতে পারছো? তোমার বুদ্ধির লড়াই, তোমার পরিশ্রমের লড়াই। সেই পরিশ্রমটা করতে হবে কি? পড়াশোনার পরিশ্রম, ঠিক আছে? তোমাকে আমি বলছি না যুদ্ধ করো মাঠে নেমে গিয়ে বন্দুক ছুরি নিয়ে, তাই তো? তাহলে তোমাকে এখানে শুধু পড়াশোনা করে দেবে, শুধু পড়াশোনা, একটাই তোমাকে সবার থেকে আলাদা করে দেবে, তোমাকে অন্যদের থেকে তোমাকে আলাদা করে, সেটা হচ্ছে তোমার পড়াশোনা, তোমার বই পড়ার অভ্যেস, তোমার বাস্তবিক দিক, তোমার চিন্তা ভাবনা করার ক্ষমতা, সব কিছু তোমাকে কিন্তু চেঞ্জ করবে এই পড়াশোনার মাধ্যমে। দেখো 4টা অপশন আছে, বোল্টিং কি, ইন্টারনোডের প্রসারণ, শিকড় শুটিং, সুট অ্যাপিকাল, মেরিস্টেম। তোমরা প্রত্যেক অ্যান্সারটা দিয়েছো, সঠিক অ্যান্সার হচ্ছে কি না ইন্টারনোড প্রসারণ। তাহলে বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী কে গো? না জিব্বেরেলিন হরমোন। কি হরমোন? জিব্বেরেলিন হরমোন। তোমরা প্রত্যেকে জিব্বেরেলিন হরমোনের নাম শুনেছো তো? কে আবিষ্কার করেছিল জিব্বেরেলিন হরমোন? নামটা বলো তো দেখি। জিব্বেরেলিন হরমোন কে আবিষ্কার করেছিল? না জিব্বেরেলিন হরমোন আবিষ্কার করেছিল 1925 খ্রিস্টাব্দে কুরোশোয়া। কে আবিষ্কার করেছে? কুরোশোয়া। কীভাবে আবিষ্কার করেছিল না ধান গাছের দেখলো অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে, মানে ধান গাছের অতিকায় বৃদ্ধির জন্য তখনই বুঝতে পারলো যে এখানে নিশ্চয়ই কোনো একটা ছত্রাক কাজ করেছে। সেই ছত্রাকটার নাম দিয়েছিল কুরোশোয়া। কি না জিব্বেরেলা ফুজিকুরোই ছত্রাক। কি নাম? না জিব্বেরেলা কি না ফুজিকুরোই। এই জিব্বেরেলা ফুজিকুরোই ধান গাছে, ধরো ধান গাছ থেকে দেখেছো তো, এরকম হয় ধান গাছ, এরকম হয় ওপর দিকে থাকে ধান গাছ, আমরা প্রত্যেকে দেখে, তাই তো? এরকম ওপর দিকে ছোটো ছোটো ধান গাছ থেকে থাকে, এরকম কিন্তু পার্শ্ববর্তী থাকে না, ঠিক আছে? কী হয় না পার্শ্ববর্তী কিন্তু থাকে না। তো কী বললাম, এই যে ধান গাছ দেখতে পাচ্ছি, এই ধান গাছটা বৃদ্ধি পাচ্ছিল, তখন সন্দেহ করলো যে কী কারণে বৃদ্ধি পাচ্ছে বা কী এমন কারণ রয়েছে। তখন বুঝতে পারলো যে এখানে জিব্বেরেলা ফুজিকুরোই নামক একটি ছত্রাক রয়েছে, এটাই হলো কি জিব্বেরেলিন। এখন অবধি 130টির মতো জিব্বেরেলিক অ্যাসিড বা জিব্বেরেলিন হরমোন আবিষ্কার করেছে, এবং এইগুলোকে চিহ্নিত করা হয়েছে GA1, মানে ঠিক বড় হাতের GA1, GA2,
GA3 এরকম করে চিহ্নিত কিন্তু করা হয়েছে, এরকম করে কিন্তু রয়েছে 130টা হরমোন রয়েছে। তাহলে এবার তোমরা বলো ইন্টারনোড প্রসারণ মানে কি? না ভেতরের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আমরা প্রত্যেকে জানি যে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করলে তবেই গাছটা বৃদ্ধি পাবে। তাহলে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে কে সাহায্য করে? পড়েছিলাম পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো, ফলের বৃদ্ধি ঘটানো, তারপর বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ, ওইগুলো কে করে? বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ কে করে? বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে জিববেরেলিন। পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কে? জিববেরেলিন। ফলের বৃদ্ধি ঘটায় কে? জিববেরেলিন। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? ইন্টারনোড প্রসারণ বা বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী কোন হরমোন? জিববেরেলিন। প্রশ্ন রয়েছে তোমার বইয়ে মেকি ফল, আগের বছর প্রশ্ন পড়েছিল মেকি ফল কি? আরে বাবা মেকি ফল কি? মেকি ফল মানে অপকৃত ফল, ব্যাপারটা বোঝনি। তাহলে প্রতিটা প্রশ্ন রয়েছে বইয়ে, আমরা বই পড়লে কোনো প্রশ্ন আটকাবো না, আমরা যদি ভালো করে বই পড়ি আমরা কোনো প্রশ্ন আটকাবো না। এবং আমরা যে মক টেস্ট নিচ্ছি সেই মক টেস্ট আমরা এদিক ওদিক ওঝার এখন এত বই অনেক হলে এত বই পড়তে হবে, এত বই মুখস্থ করতে হবে, দরকার নেই। ছোট ছোট বই পড়ো, সব তোমার বইয়ের মধ্যে পাবে, শুধু পড়াটাকে একটু বুঝে নাও। কোনো কঠিন কোশ্চেন নেই যে আমার খুব কঠিন হবে, আমি এবছর পারবো না। ভয়টাকে ত্যাগ করো, ভয়টাকে যখন দূরে সরিয়ে ফেলবে দেখবে পৃথিবীর যে কোনো কঠিন কাজ তোমার কাছে সব থেকে সহজ বলে মনে হচ্ছে, তাই না? চলো আজকের মতো এই পর্যন্ত। নেক্সট দিন আরও বেশ কয়েকটা পার্ট 2 ক্লাস হবে। পার্ট 2 ক্লাস এবং পার্ট 1-এর ক্লাস মিলিয়ে যা কিছু আসবে সব কিছু তোমরা ভালো করে পড়ে যাবে। এখান থেকে তোমরা 100% যা কিছু বলেছি এর মধ্যেই প্রশ্ন হবে, কথাটা মিলিয়ে নিয়ে চ্যালেঞ্জ নিলাম আমি সম্মুখে। সব ইউটিউব প্রত্যেকে রয়েছে, প্রত্যেক ক্লাব দিচ্ছে, প্রত্যেকে কিন্তু চ্যালেঞ্জ দিলাম, ঠিক আছে? আর যারা আমাদের মক টেস্ট ব্যাচে জয়েন করতে চাইছো, 500 টোটাল 500 মক টেস্ট আমরা নেব, কথা দিচ্ছি। এই 500টা মক টেস্ট মাত্র 199 টাকা। যারা জয়েন করতে চাইছো অবশ্যই যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করে নাও আমাদের সাথে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, প্রত্যেক অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে যাওয়ার আগে কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যেও না, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি।